পরশুদিন যখন সাংবাদিক এই প্রশ্ন করেন, ওনার প্রথম প্রশ্নটি এটা ছিল। দ্বিতীয় আরো সম্পূরক 3টি প্রশ্ন ছিল, যেসবগুলো আমার মতে অপ্রাসঙ্গিক, কারণ তারেক জিয়া দেশে 17 বছর ওনার স্বেচ্ছা নির্বাসনের পর দেশে প্রত্যাবর্তনে জাতিসংঘের প্রতিক্রিয়া চাওয়ার কোনো মানে হয় না। সেই সাথে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য আমরা জানি যে জাতিসংঘ ইতিমধ্যেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছিল। অতএব মৌলিক যে প্রশ্নটা, যেটা হয়তো হাত থেকে সরে গেল, এই প্রশ্নটা করে অনেকটা আন্তর্জাতিক বিপাকে পড়ে গেছেন ডক্টর ইউনূস সরকার, আমি এভাবে বলি। কারণ প্রথমত আমাদের ব্যাখ্যা করতে হবে এই কারণে, আমি জানি তৌফিক মারুফ আপনি জানেন, আমি জানি, আমাদের শ্রোতা মন্ডলীর ম্যাক্সিমাম আমরা জানেন জাতিসংঘ মানে কি, কিন্তু তারপরেও এটা বলা খুব প্রয়োজন। জাতিসংঘের নিজস্ব কোনো এক্সিকিউটিভ পাওয়ার নেই। জাতিসংঘ মানি হলো আমাদের, আপনারা ছোটকালে বা আমরা ছোটকালে যে ছোট ছোট ক্লাব তৈরি করেছিলাম, আমি উদাহরণ দিয়ে বলি, সরকার বাড়ির একজন নিতে হবে, মোল্লাবাড়ি থেকে আরেকজন নিতে হবে, প্রধান বাড়ি থেকে আরেকজন নিতে হবে, না হলে ওই ছোট ক্লাবটা চলতো না। হ্যাঁ, তো এই ধরনের একটি আন্তর্জাতিক ক্লাবের নাম হলো জাতিসংঘ। জাতিসংঘের নামই গলদ, কারণ জাতি রাষ্ট্র পৃথিবীতে খুব কম। বাঙালি আমাদের একটা জাতি রাষ্ট্র আছে, পৃথিবীর বহু রাষ্ট্র জাতি রাষ্ট্র নয়। অতএব এখানে জাতিদের যদি রাষ্ট্রসংঘ বলা যেটা শুরু করেছিল, সেটা আমার মতো অনেকটা সঠিক, কিন্তু যখন আসছে জাতি, তাহলে বহু জাতির যেখানে বহু ধরনের জাতি রয়েছে, তাদের কিন্তু সেখানে রিপ্রেজেন্টেশন নাই। রাষ্ট্র না হলে রিপ্রেজেন্টেশন নাই। এটা শুরু করলাম এই কারণে বলার জন্য, শেখ হাসিনা সরকারের আমলে জাতিসংঘ খুব প্রোঅ্যাক্টিভলি কাজ করেছে। যেমন তারা নিজেরই একটা আন্তর্জাতিক অর্গান, যাদের এক্সিকিউট করার বিভিন্ন মাধ্যম রয়েছে, যেটা বাংলাদেশকে হুমকি ধামকি যে আমরা জাতিসংঘ আমরা এই করবো, কিন্তু বাস্তবতা হলো জাতিসংঘ কোনো কিছু করতে পারে না যদি না তার মেম্বার রাষ্ট্র সেখানে রিকোয়েস্ট বা ইনফ্লুয়েন্স না করে। মেম্বার রাষ্ট্র যদি রিকোয়েস্ট না করে, তাহলে এ ধরনের কোনো কাজ জাতিসংঘ স্বপ্রণোদিত হয়ে করতে পারে না। বাংলাদেশে হিন্দু মারা যাবে, এই জন্য জাতিসংঘ কিন্তু তার বাহিনী সেখানে পাঠাতে পারবে না, কারণ জাতিসংঘ নিজে কিছু করতে পারে না। এখন প্রাসঙ্গিক এই কারণে যে প্রশ্ন আসতো, জাতিসংঘ বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাবে কিনা, জাতিসংঘ এটা পাঠাতে পারে না, এটা এর সময়ে পাঠানো সম্ভব না। মানে আমি বলবো আওয়ামী লীগ সরকারের নির্বাচনের সময়ও এটা সম্ভব না। কিন্তু তখন যদি পাঠিয়ে থাকেন, তাহলে বাংলাদেশের তৎকালীন সরকার এটা ইনিশিয়েটিভ নিয়েছিলেন যে আপনারা দয়া করে আসুন, এসে আমাদের নির্বাচন যে নিরপেক্ষ হচ্ছে সেটা আপনারা দেখে যান। এবং সেটা কোনো সময় স্পন্সার্ড নয়, কোন ধরনের অর্থনৈতিক অ্যাকোমোডেশন অথবা চার আপ্যায়ন কিছুই করা যাবে না, সেখানে চায়ের আপ্যায়ন নিশ্চিত। অতএব এই সরকার, আপনি প্রথমে বলেন এই সরকার চেষ্টা করেছিলেন নেওয়ার জন্য, আমার মনে হয় শেখ হাসিনা সরকার আসলে সবসময় চেষ্টা করেছেন না, ওনারা চেষ্টা করে নিয়েও গিয়েছেন, কিন্তু এই সরকার আসলে চায় না তো জাতিসংঘে সেখানে যাক। যদি চাই তো এখানে জাতিসংঘের যিনি কথা বললেন মুখপাত্র, তিনি বললেন যে আমরা নিজেরা তো পাঠাতে পারি না কোনো পর্যবেক্ষক, এটা জাতিসংঘের সাধারণ পরিষদ অথবা সিকিউরিটি কাউন্সিল, নিরাপত্তা পরিষদের দ্বারা আদেশপ্রাপ্ত হতে হবে। যদিও কথাটা সর্ববই সত্য, কিন্তু আগের বিষয়গুলো তো আপনারা সেটা ফলো করেননি। আপনারা জাতিসংঘ হিসাবে কখনোই বাংলাদেশে যাননি নির্বাচন পর্যবেক্ষণে। আপনারা নিজেরা বন্ধুত্বের খাতিরে এবং মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে আপনারা সেসবগুলোতে অংশগ্রহণ করেছেন। এখন আপনারা দেখাচ্ছেন মৌলিক আইনটা, যে আমরা তো আসলে হাত পাওয়া, আমরা পর্যবেক্ষক আমরা পাঠাতে পারি না। অতএব এই বিষয়টা ব্যাখ্যা করার এই প্রয়োজনীয়তা ছিল যে এখানে দ্বিচারিতা আছে। জাতিসংঘ ছোট জগন্নাথ, তারা নিজেরা কিছু করতেও পারবে না। বাংলাদেশে যে কোনো সরকারের কথা বলি, তারা যদি জাতিসংঘকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, আর তখন সেটা এমনকি সাধারণ পরিষদ নয়, যদি সেটা নিরাপত্তা পরিষদ অ্যাকশন নেওয়ার রেজুলেশন করার পর যদি ইউএসএ, রাশিয়া, চায়না, ইউকে, ফ্রান্স এরা যদি অ্যাকশনে যায়, তাহলে অ্যাকশন হবে, না হলে কোনো ধরনের অ্যাকশন নেওয়ার কারো অধিকারও নেই, মানে এটা সম্ভব না। অতএব এই ছোট জগন্নাথের কথাবার্তা আমরা যতই বেশি বলবো, মানুষের কাছ থেকে আমি একটা মিথ ভেঙে দিতে চাই, এটাও আমার এই যুদ্ধের একটি অংশ। এই মিথটা হলো যে জাতিসংঘ মিথ, জাতিসংঘই বলছে। আমাদের শ্রোতা যারা এখন শুনছেন বা ভবিষ্যতে শুনবেন, আপনাদের কাছে আমার এই মিথ, জাতিসংঘ আসলেই আপনার সেই যে নিজের তৈরি করা ছোট জনতা সংঘ বলেন, দিশারি বলেন,
নবকল্লোল বলেন, আমি ছোট ছোট ক্লাবগুলোর কথা বলছি, এই ক্লাবগুলোর চেয়ে বড় কোনো ক্ষমতা তাদের নেই। অথচ ওই ক্লাবগুলোর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মেম্বারের ক্ষমতা এদের চেয়ে অনেক বেশি ছিল। অতএব এটা দিয়ে এখন আপাতত শেষ করলাম এইভাবে যে জাতিসংঘের বাংলাদেশে যাওয়ার, বাংলাদেশ সহ পৃথিবীর কোনো দেশের নির্বাচনের ইন্টারনাল নির্বাচন পর্যবেক্ষণ করতে যাওয়ার জন্য প্রাথমিক শর্ত অবশ্যই পূরণ করতে হবে। সেটা হয় তাদের সাধারণ পরিষদ থেকে তাদেরকে আদেশপ্রাপ্ত হতে হবে, অথবা নিরাপত্তা পরিষদ পাঠাবে, যে সেখানে আসলে নির্বাচনটা ইনক্লুসিভ হচ্ছে কিনা, ফেয়ার হচ্ছে কিনা, এটা আমাদের জানা প্রয়োজন। না হলে আমরা ওইখানে বিভিন্ন অ্যাকশন নেব। সেই ধরনের পর্যায়ে জাতিসংঘকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও কোনো ধরনের রিকোয়েস্ট পাঠানো হয়নি আমার যেটা জানা আছে। আর আরেকটা হলো যে যারা যে সকল বন্ধু রাষ্ট্র তারাও হয়তোবা রিকোয়েস্ট পাঠায়নি যে জাতিসংঘের এই বিষয়টা নিয়ে কোনো আলাপ করা প্রয়োজন। জি, অনেক ধন্যবাদ। আপনি খুব চমৎকার ভাবে জাতিসংঘের যে কাঠামো, সেই কাঠামোর স্বরূপ আপনি বললেন, চিত্রায়নটা করলেন যে আসলে এটি একটি ফোরাম বা অনেকগুলো রাষ্ট্র সংঘ হলেই এইটার নামটা যথাযথ হতো। তো এই জায়গাটিতে আমি আরেকটি আপনাকে সম্পর্কে একটি প্রশ্ন করতেই চাই। আমরা তো জানি বা ডক্টর ইউনূস মাঝে মধ্যে হাতটা উঁচিয়ে তো বলেছেন, এমন একটি ভাব যে ডক্টর ইউনূসের হাতের মুঠায় বিশ্বের সব বড় বড় রাষ্ট্রগুলো আছে, অর্থাৎ রাষ্ট্রপ্রধানরা তার কথায় তিনি যা বলবেন সেটি হয়, সবাই তার বন্ধু। এবং জাতিসংঘের মহাসচিবকে দেশে নিয়ে টুপি পরিয়ে ওই যে রোজা ইফতার করিয়ে আল্লাহ বিল্লাহ করায়ও নিয়ে আসলেন। এখন তাই রোহিঙ্গাদের সমাবেশ করালেন। জি, এখন তাহলে প্রশ্নটা হলো যে এই রাষ্ট্র, যেই রাষ্ট্রগুলো জাতিসংঘের মেম্বার, সেটা নিরাপত্তা পরিষদের হোক, সাধারণ পরিষদের হোক, তাহলে তারা ডক্টর ইউনূসের হাতের মুঠোয় থাকলে ডক্টর ইউনূস তাদেরকেও কোন রকম কোনো কাঠামোর মধ্যে নিয়ে আসতে পারলো না যে না তোমাদেরকে আসতেই হবে, আমার কথা তোমাদের শুনতেই হবে, আমার এত ক্ষমতা, সেটি কেন পারলেন না? তারা যদি তাদেরকে যদি ডক্টর ইউনূস রাজি করাতে পারতেন, তাইলে তো জাতিসংঘের সাধারণ পরিষদের ম্যান্ডেট এর অভাব হওয়ার কথা না। তাহলে ডক্টর ইউনূস কি তার এই ক্ষমতা খর্ব হয়ে গেল নাকি? কেন তিনি পারছেন না? আমি এই বিষয়টা যেভাবে বিশ্লেষণ করব সেটা খুবই সহজ হবে। বিশ্লেষণটা হলো, প্রথম হলো আমাদের বলছি কারণ শব্দটা তো এখন তো সবাই বাজে শব্দ ব্যবহার করে, এই শব্দটা চলে আসছিল, এই মালটা, সরি এই ওয়ার্ডটা আমি এই ব্যক্তিটা যে বিষয়টা ব্যবহার করে সেটা হলো ধুরন্ধর প্রক্রিয়া। ধুরন্ধর প্রক্রিয়াটা হলো যে মানুষকে ইয়া দেখানো আর কি, এই যে থলি থেকে বের করে ম্যাজিকের মতন একটা দেখায়, আবার কালার চেঞ্জ করে ফেলে, আবার এই ম্যাজিকের কারণে দেখেন বাংলাদেশের প্রতিটি সরকার তাকে সহযোগিতা করেছে নিঃশর্তে, প্রতিটি সরকার। শেখ হাসিনার আমলে সে সবচেয়ে বেশি সাপোর্ট নিয়েছে, এবং শেখ হাসিনার আমলে এমনকি তার বন্ধু আমেরিকান প্রেসিডেন্টকেও সে বাংলাদেশে নিয়ে গিয়েছিল। এবং এইসবগুলো তার হলো মেটিকুলাসলি ডিজাইনের অংশ, এবং এইসবগুলো হলো তার ধুরন্ধরবাজি। কিন্তু বাস্তবতা তো, যেমন মিথ একটি ভাঙার চেষ্টা করলাম, সেটা হলো জাতিসংঘের ক্ষমতা। জাতিসংঘের কোনো ক্ষমতা নেই, ডক্টর ইউনূসেরও কোনো ক্ষমতা নেই কাউকে বলে কয়ে কিছু করার। কিন্তু অনেকগুলো আন্তর্জাতিক খেলোয়াড় যখন একসাথে হলো যে বাংলাদেশের রেজিম চেঞ্জ হবে, সেখানে দেখা গেল যে কিছু কিছু বিষয় কে ইনফ্লুয়েন্স ইউনূসের চেয়ে অন্যরা, আন্তর্জাতিক যারা অন্য খেলোয়াড় রয়েছে তাদের আকারে ইঙ্গিতে আইনের ভিতরে রেখে বা না রেখে অনেকটাই সেটা সরাসরি সেখানে মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসেবে কাজ করলো। কিন্তু এটা ডক্টর ইউনূসের কৃতিত্ব আমরা দিতে পারি না, কারণ ডক্টর ইউনূস হলো একজন এজেন্ট। আমরা যদি ধরে নিই উদাহরণ হিসাবে, হি ইজ এ স্লিপিং এজেন্ট। সেই স্লিপিং